স্বাগত জানাচ্ছি যারা এই মুহূর্তে দিনকাল ডিজিটালের সাথে যুক্ত হয়েছেন। আমার সঙ্গে আছেন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ, যিনি পারিবারিকভাবে তৃতীয় প্রজন্মের রাজনীতিক হিসেবে পরিচিত, যার দাদা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া ছিলেন এদেশের রাজনীতিতে একজন অত্যন্ত বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব। বাবা ছিলেন 5 বারের সংসদ সদস্য, ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান। বর্ষীয়ান রাজনৈতিক চৌধুরী কামাল ইউসুফ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ। চলুন আমরা তার কাছে চলে যাচ্ছি। এই যে আপনার রাজনীতিতে আসাটা, এটা কিভাবে আসলে একটু জানতে চাই। আসলে 2009 থেকে যখন বিএনপিকে 2009 সালে যে চুক্তির নির্বাচন হয়েছে, বিএনপিকে হারিয়ে দেওয়া হলো, তারপর থেকে আমার আব্বা যখন প্রথম এই ফরিদপুরে তাকে হারিয়ে দেওয়া হলো নির্বাচনে, তারপর থেকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে যে কী কারণে আব্বা হারবে, কি প্রবলেম ছিল, ওইটা গবেষণা করতে করতে আমি রাজনীতিতে ঢুকে যাই। আব্বার সাথে টুকটুক পাই আমি শুরু করি। আব্বার সাথেই ছিলাম, কিন্তু সেন্ট্রালে আমার কোনো আমি পদ তখনও নেইনি, কাজ করছিলাম এবং আস্তে আস্তে আমি শিখেছি আব্বার সাথে সাথে থেকে, মানে মাঠ পর্যায়ে রাজনীতিটা শিখেছি। আর আমাদের পারিবারিকভাবে তো আমরা ছোটোবেলার থেকেই রাজনীতিক পরিবার, সবসময় রাজনীতি নিয়ে কথাবার্তা আলোচনা, এটা বাড়িতে থাকতোই চর্চা। কিন্তু রাজনীতির মাঠে ফরিদপুরে আব্বার সাথে 2009 সাল থেকে মানে আব্বার সাথে সাথে থাকা শুরু করলাম। তারপরে তো আব্বা একটু অসুস্থ হয়ে গেল, আব্বার অনেক কাজ আমার করতে হতো। এইভাবে করে তখন আওয়ামী লীগের রোষানলে পড়ে গেলাম আমি। 2019 সালে আমি জেল খাটলাম একটা মার্ডার মামলায়। 2018 সালের নির্বাচনে সেটা আমাকে দিয়েছিল আওয়ামী লীগ, এবং এভাবেই করে চলছে আর কি। আমি একটু পারিবারিক বিষয়টা একটু জানতে চাই। আপনার কয় ভাই বোন? আমরা জানি আপনি পরিবারের সবার বড়, এটুকু যদি একটু বলেন। আমরা 4 বোন। আমার ভাই নেই, আব্বাও নেই এখন, আম্মাও মারা গেছে এই গত বছর মার্চ মাসে। এবং আমার আব্বারা 7 ভাই এবং সবাই রাজনীতিক সচেতনতা সবার মধ্যেই আছে। আমার চাচাতো ভাইরা তারাও ইনভলভ আছে, আমাকে সাপোর্ট করছে, হেল্প করছে, কারণ এটা তো আমার দাদার সময় থেকে হয়ে আসছে। তো পারিবারিকভাবে সবাই আমরা আসলে রাজনীতির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। আপনার শিক্ষা জীবনটা কোথায় পড়াশোনা করছেন? পড়াশোনা হলিক্রস স্কুলে করেছি, হলিক্রস কলেজে ইন্টারমিডিয়েট করেছি, তারপরে সিটি কলেজ থেকে বিকম করেছি, ঢাকা সিটি কলেজ। একজন নারী হয়ে একজন নিশ্চয়ই ছোটবেলায় যে আপনাদের যে লাইফ লিড যেভাবে করেছেন, সেখান থেকে আসলে এই যে সাধারণ মানুষের সাথে আসাটা, এই যে রাজনীতিতে আসাটা, সেইটা আসলে কিভাবে উদ্বুদ্ধ এবং কিভাবে সেটা আসলে ওই যেটা বললাম, রাজনৈতিক পরিবার তো আমাদের বাড়িতে ঢাকাতেও সব সময় ফরিদপুরের লোকরা মানুষরা যেতেন। সব সময় আমাদের অভ্যাস ছিল যে লোকজনের মধ্যেই আমরা মানুষ হয়েছি। আমার আব্বাকে দেখতাম, ফরিদপুরের মানুষকে সে এত ভালোবাসতো। সে মন্ত্রী ছিল, কিন্তু তার মানে আমাদের বাড়িতে যে কোনো সময় ফরিদপুরের মানুষ যেত। আমাদের আব্বা যখন মন্ত্রী ছিল, এবং এই নিয়ে আশেপাশের বাড়িতেও অনেক মন্ত্রীর বাড়ির থেকে কমপ্লেন আসতো যে ওনার বাসায় 24 ঘন্টার লোক হুলস্থুল করে। তো সবসময় মানুষের মধ্যেই মানে আমরা ছিলাম, জনগণ নিয়েই ছিলাম, সেই জন্য অতটা খারাপ লাগেনি, মানে অতটা এটা আমাদের জন্য নতুন কিছু না জনগণ নিয়ে। একটা কমফোর্টেবল লাইফ ছিল, মানে এখন যেমন খাওয়া নেই, দাওয়া নেই, সারাক্ষণ রাজনীতির মাঠে। কিন্তু আমার আম্মা আসলে আমাদের খুব এমনভাবে মানুষ করেছে যে আমরা যে কোনো জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে পারি। যেহেতু আপনার এবং আমার আব্বাও খুব মাটির মানুষ ছিলেন। সে সবার সাথে মিশতে পারতো, সবাইকে আপন করে নিতে পারতো। ওই জিনিসগুলো দেখেই তো মানুষ হয়েছি। সেই জন্য মানে রাজনীতির মাঠে সাধারণ জনগণের সাথে আমার কোনো অসুবিধা হয়নি। আপনি কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং
ফরিদপুরের 3 আসন থেকে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, সেখানে আপনি বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই যে সাবেক 5 বারের সংসদ সদস্য, সাবেক 3 বারের মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, একজন রাজনীতিক হিসেবে আপনার বাবা না, সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই হিসাবে আপনি যদি তার সম্পর্কে একটু বলেন, যে আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে বাবাকে তো বাবার মতো করেই দেখেছি, রাজনীতিবিদ হিসেবে দেখিনি। কিন্তু রাজনীতিবিদ হিসাবে যদি বলি, সে খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং খুব ডিপ্লোম্যাটিক ছিলেন। আহ, তার শত্রুকেও সে বুঝতে দিতেন না যে তাকে সে পছন্দ করছে না বা সে তার শত্রু, সেটাও সে আহ, মানে তার ব্যবহারে কোনো দিন প্রকাশ পায়নি। সকলের সাথে সে সমানভাবে সমানভাবে ব্যবহার করতেন, একইভাবে ব্যবহার করতেন। তার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, হিন্দু মুসলমান বলেন। আমি অবাকই হতাম মাঝে মধ্যে আমার বাবাকে দেখে, যে উনি সবার সাথে কিভাবে সবাইকে আপন করে নিতে পারে। হ্যাঁ, এবং খুব ধৈর্যশীল মানুষ ছিলেন সে, খুব ধৈর্য ছিল। সেই জন্য ফরিদপুরে এখনো মানুষ তাকে খুব ভালোবাসে। এমনকি আওয়ামী লীগের লোকও বলবে না উনি ভদ্রলোক ছিলেন। আমাদের উপরে সে কোনোদিন হামলা মামলা, কোনো অত্যাচার, জেল খাটানো কোনোদিন করেনি। আসলেই সেটা সে খুব মাফ করে দিতে পারতেন মানুষকে, তার সেই বড় গুণটা ছিল। এবং যত বাবাকে দেখেছি, উনি 5 বারের দেখেন এমপি, মন্ত্রী ছিলেন, জমিদারের ছেলে, কিন্তু সে খুব মাটির মানুষ ছিলেন। সে যত বড় হয়েছেন, তার পা সবসময় মাটিতে ছিল। সাধারণ তার মধ্যে আমি কোনো অহংকার কোনোদিন দেখি নাই। আসলে এগুলো দেখেই রাজনীতিটা শিখেছি। বাবাকে রাজনীতিবিদের চেয়েও, বাবা তো বাবাই, হ্যাঁ, সে রাজনীতিবিদ হোক আর যেই প্রফেশনেই থাকুক, তাকে খুব কাছ থেকে দেখেছি তো। এবং আমি মাঝে মধ্যে অবাক হয়ে যেতাম যে এত বড় মনের কিভাবে হয় একজন মানুষ। ফরিদপুরের মানুষকে নিয়ে নিশ্চয়ই তার স্বপ্ন ছিল, পারিবারিকভাবেও নিশ্চয়ই আপনার সাথে অনেক কথা হতো। এমন কিছু কি আছে যেটা তার যে অসমাপ্ত কাজ, যেটা সে চাইতো করার জন্য, সেটা হয় না, যেটা আপনি করবেন বা আপনি প্রায়োরিটি দিবেন, এরকম কিছু? যেমন আব্বার ছিল যে পদ্মা ব্রিজটা হবে, পদ্মা নদীর উপর দিয়ে ব্রিজটা হবে, এটা তার স্বপ্ন ছিল। তারপরে মেডিকেল কলেজটা সে আরও সুন্দরভাবে করতে, ম্যানেজমেন্টটা তখন ভালো নেই মেডিকেল কলেজের, সেটা বাড়ানোর ইচ্ছা ছিল তার। ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের ফরিদপুরে, ইঞ্জিনিয়ারিং কলেজটা সে করে গিয়েছিল ভিত্তিপ্রস্তর, কিন্তু পরবর্তীতে সেটা নিয়ে যাওয়া হয়েছিল গোপালগঞ্জে। এই স্বপ্নগুলো ছিল। এবং একটি ফরিদপুরের মানুষের ভাগ্য উন্নয়নের একটা স্বপ্ন ছিল, যেন সবাই ভালো থাকে, এই দারিদ্রতা যেন দূর হয়, বিমোচন হয়, এবং চর এলাকা যেন উন্নত হয়, যোগাযোগ ব্যবস্থা, এবং চরের মানুষ যেন ভালো থাকে। এবং ওভারঅল ফরিদপুরের মানুষের ভাগ্য উন্নয়ন ছিল তার একটি বড় স্বপ্ন, সবাই যেন ভালো থাকে। আপনার ভোটার ফরিদপুরের বাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি বলতে চাই যে আমাদের দল এবং আমাদের পরিবার এই ফরিদপুরবাসী তথা সারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কল্যাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং সামনে আমাদের যে পরিকল্পনা, যে সাধারণ মানুষের নিত্যদিনের জীবন স্বাচ্ছন্দ্যের এবং শান্তির এবং নিরাপদ হয় যেন, সেই ধরনের কর্মসূচি এবং পরিকল্পনা আমাদের দল নিয়েছে। এবং ফরিদপুরবাসীর সহযোগিতা আমার দরকার। আমার পাশে যদি ফরিদপুরবাসী থাকে, তাহলে আমরা সেটা সুন্দরভাবে করতে পারবো। দলের কাজ এবং এই ফরিদপুরের কাজ দলের জন্য, এবং পদ্মা বাঁচাও যে প্রকল্প আমাদের দল নিয়েছে, ইনশাল্লাহ আমরা পদ্মা পাড়ের মানুষ। পদ্মা নদীর উপর আমাদের ফরিদপুরের অনেক মানুষের জীবিকা নির্বাহ করে। তো পদ্মা নদী বাঁচালে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর ফরিদপুর, এবং ফরিদপুরের মানুষ ভাগ্য উন্নয়নের জন্য আমি কাজ করব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা এই 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনটা হলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। আপনারা সকলে মিলে আমার পাশে থাকবেন,
ধানের শীষের ভোট দিবেন এবং আমরা সকলে মিলে একটি সুন্দর ফরিদপুর গড়ে তুলবো আবারও। অনেক ধন্যবাদ আপনাকে।